বন্ধুরা, আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। পরবর্তী ঘটনাটির নাম হলো পরিত্যক্ত শ্মশানঘাট। লেখে পাঠিয়েছেন সবুজ মিয়া, বরিশাল থেকে। চলুন আমরা ঘটনাটি পড়ি। 1990 সালের কথা। বাংলাদেশের প্রত্যন্ত একটি গ্রামের শ্মশানঘাট চিত্রা নদীর শ্মশান নামে পরিচিত, যেখানে দিনের আলো গায়ে কাঁটা ধরিয়ে দিত। শতবর্ষ পুরনো এই শ্মশানের চারপাশ জুড়ে বিশাল বটগাছ। গাছগুলো এমনভাবে মাথার উপর ঝুঁকে আছে যেন কোনো দৈত্য হাত বাড়িয়ে গ্রাস করতে চাইছে। শোনা যেত সন্ধ্যার পর শ্মশানের চারপাশে কান্নার শব্দ ভেসে আসে। এক রাতে সুমন নামে এক তরুণ কাজ শেষে বাড়ি ফিরছিল। পথে চাঁদ ছিল না, আকাশ কালো মেঘে ঢাকা, গা ছমছমে বাতাসে শুধু পাতা মোড়ানোর শব্দ। হঠাৎ সে শুনল কেউ যেন খুব মৃদু স্বরে তার নাম ধরে ডাকছে। প্রথমে সে ভয় পেলেও কৌতূহলবশত দাঁড়িয়ে গেল। সে কিছু একটা শুনতে পেল। সেটা ছিল এমন, সুমন, এখানে আয়, আমাকে সাহায্য কর। এই সুমন, এখানে আয় বলছি, আমাকে সাহায্য কর। তার গা শিরশির করে উঠল। অন্ধকারের মধ্যে হঠাৎ সে দেখল সাদা শাড়ি পরা একটি অবয়ব। মেয়েটি যেন বাতাসের মতো ভেসে চলেছে। সুমন ভেবেছিল কেউ হয়তো বিপদে পড়েছে। সাহস করে সে মেয়েটির দিকে এগোলো। মেয়েটি কোনো কথা না বলে শ্মশানের দিকে হাঁটতে শুরু করলো। সুমন মেয়েটির পিছন পিছন শ্মশানে ঢুকলো। চারপাশের গাছগুলো অদ্ভুতভাবে নড়ছিল, যেন বাতাস ছাড়াই তারা সরে যাচ্ছে। মাটিতে পড়ে যাওয়া কাঠ আর ছাইয়ের গন্ধ ভেসে আসছিল। মেয়েটি এক জায়গায় থেমে সুমনের দিকে তাকালো। তার চোখগুলো লাল আগুনের মতো জ্বলছিল। কিছুক্ষণ পর মেয়েটি বলল, আমার আত্মার শান্তি পাচ্ছে না, আমাকে মুক্তি দে। এই সুমন, আমার আত্মা শান্তি পাচ্ছে না, আমাকে মুক্তি দে। সুমন তখন বুঝলো মেয়েটি মানবীয় নয়, বরং অশরীরী। কিছু একটা হবে, কিন্তু তার পা যেন আটকে গেল। মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। হঠাৎ চারপাশ থেকে শোনা যেতে লাগলো শো শো আওয়াজ। দূর থেকে শিয়ালের দল ডেকে উঠল। সুমন যখন পালানোর চেষ্টা করলো, তখনই তার গায়ে ঠান্ডা একটা স্পর্শ করলো। পিছন ফিরে তাকাতেই দেখলো মেয়েটি তার মুখের খুব কাছে। মেয়েটির মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, তার চুলগুলো যেন হাওয়ার মতো ভাসছে। আমাকে শান্তি দে, নইলে তোকে ছাড়বো না। আমি বলছি, আমাকে শান্তি দে, নইলে তোকে ছাড়বো না। সুমন দৌড়াতে চেষ্টা করলো, কিন্তু দেখলো তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। চারপাশ থেকে অদ্ভুত হাসি আর কান্নার শব্দ শুনতে পেল। মনে হচ্ছিল শ্মশানের প্রতিটি গাছের ভিতর থেকে কেউ তাকে দেখছে। সেই রাতে সুমন কোনোভাবে গ্রামে ফিরে এলো, কিন্তু সে আর আগের মতো ছিল না। তার শরীর কাঁপছিল, মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে শুধু বারবার বলছিল, ওরা আমাকে ডাকছে, ওরা আমাকে ডাকছে, আমি ওখানে আবার যাব, আমাকে যেতে দাও তোমরা, আমি যাব, আমাকে যেতে দাও। পরের দিন সকালে সুমনের বাবা গ্রামবাসীদের ডেকে তার অস্বাভাবিক আচরণ নিয়ে আলোচনা করলেন। তখন একজন বৃদ্ধ বললেন, ও, সেই শ্মশানের মেয়েটিকে দেখেছে? ওর নাম লীলা, তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। সেই থেকে সে শান্তি পায়নি। যারা তাকে দেখে তারা বেশি দিন বাঁচে না। সুমনের বাবা ওঝার স্বর্ণপন্ন হলো। এক রাতে ওঝা সুমনের পরিবার এবং কয়েকজন গ্রামবাসী মশাল নিয়ে শ্মশানের দিকে যায়। শ্মশানে পৌঁছে ওঝা মন্ত্রপাঠ শুরু করেন। হঠাৎ বাতাস থেমে গেল। শ্মশানঘাট পুরো নীরব হয়ে গেল। ঠিক
সেই মুহূর্তে একটি বিকট চিৎকার শোনা গেল। মাটির নিচ থেকে সাদা শাড়ি পরা লীলা বেরিয়ে এলো। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। সে চিৎকার করে বলল, তোরা আমাকে আবার কষ্ট দিতে এসেছো? এবার তোদের কেউ বাঁচাতে পারবে না। মাটি কেঁপে উঠল। গাছগুলো থেকে কালো কুয়াশার মতো কিছু বেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। ওঝা পূজার সামগ্রী দিয়ে মন্ত্র পাঠ করে মেয়েটিকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু লীলা ক্রমাগত চিৎকার করছিল। ওঝা বললেন, তাকে তার প্রাপ্য সম্মান দিতে হবে। এখানে একটি পূজার আয়োজন করতে হবে। গ্রামের লোকেরা মেয়েটির শান্তির জন্য পূজার আয়োজন করলো। মেয়েটি ধীরে ধীরে মিলিয়ে গেল। সুমন সুস্থ হলো, তবে সে আর কখনো শ্মশানের দিকে যেতে সাহস করেনি। গ্রামবাসীরাও এখনও শ্মশানকে এড়িয়ে চলে। তারা জানে চিত্রা নদীর শ্মশান হয়তো শান্ত হয়েছে, তবে এর গভীরে এখনও লুকিয়ে আছে ভয়ঙ্কর কাহিনীর ছায়া। বন্ধুরা, এই ছিল ঘটনা। জানি ঘটনাটা ছিল খুবই ভয়ঙ্কর। আমি যখন পড়ছিলাম আমার গায়ের লোমগুলো একদম খাড়া হয়ে উঠছিল এবং খুবই শিহরিত মনে হচ্ছিল আমার কাছে ঘটনাটি। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা প্রচুর পরিমাণে ভয় পেয়েছেন এবং ঘটনাটি কেমন লাগলো, এই ধরনের ঘটনাটা যদি আপনি শুনতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আমরা রেগুলার নিয়মিত ঘটনা কালেকশন করি এবং আপনাদের মাঝে উপস্থাপনা করি। তো বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, আপনারা জানাবেন। আপনারা জানাইলে আমরা খুশি হব। বন্ধুরা, আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। তার আগে কিছু কথা। আপনারা অনেকে বলেন, ভাই গ্রামের ঘটনাগুলো শুনতে চাই। মাছ ধরার, অনেকে বলেন মাছ ধরার ঘটনা শুনতে চাই। তো আমি এমন একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ঘটনাটার মধ্যে গ্রামের ঘটনা এবং মাছ ধরার ঘটনা দুটি শুনতে পারবেন। আর এমন একটা ঘটনা লিখে পাঠিয়েছেন শফিকুল ইসলাম শফি ভাইকে অত্যন্ত ধন্যবাদ। এত সুন্দর একটা ভয়ঙ্কর ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। তিনি ঘটনাটি পাঠিয়েছেন ঢাকা থেকে, আর কোনো ব্যক্তিগত ইনফরমেশন এখানে দেন নাই। তিনি ঘটনার নামটা দিয়েছেন কালাপানি বিলের এক ভয়ঙ্কর রাত। বুঝতেই পারছেন ঘটনাটি কী পরিমাণ ভয়ঙ্কর হইতে পারে। তো তিনি যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ছি। তো চলুন শুরু করা যাক। গল্পটা শুনেছিলাম আমার দাদার কাছে। তিনি খুব বেশি গল্প বলতেন না, কিন্তু যতটুকু গল্প বলতেন তার সবটুকুই সত্য। 1987 সালের কথা। বাংলাদেশে তখন গ্রামে বিদ্যুৎ ছিল না। মানুষ হারিকেন আর কুপিবাতি জ্বালিয়ে রাত কাটাতো। খাবার জোগাড়ের জন্য মাছ ধরা ছিল অনেকের জীবিকার একটা বড় অংশ। আর সেই সময়েই এই ঘটনাটা ঘটেছিল, যা শুনে আজও আমার শরীর ঠান্ডা হয়ে যায়। গ্রামের পশ্চিম দিকে একটা বিশাল বিল ছিল। নাম তার কালাপানির বিল। এত গভীর আর কালো যেন তার নিচে পুরো এক পৃথিবী লুকিয়ে আছে। বিলটির পানি ছিল অত্যন্ত কালো, সে কারণেই বিলের নামকরণ করা হয় কালাপানির বিল। দিনে কিছু মানুষ সেখানে মাছ ধরতে যেত, কিন্তু রাতের বেলা কেউ যাওয়ার সাহস পেত না। গ্রামের বয়স্ক লোকেরা বলতো বিলটা একটা অভিশপ্ত বিল। সেখানে যারা গেছে তাদের কেউ কেউ আর ফিরে আসেনি। গল্পটা ছিল রশিদ আর মনির নামের দুই বন্ধুকে নিয়ে। তারা ছিল খুব সাহসী বলতে অত্যন্ত দুঃসাহসী প্রকৃতির। তারা বিশ্বাস করতো না ভূত প্রেতের কথা। একদিন রাতে তারা ঠিক করলো সবাইকে ভুল প্রমাণ করার জন্য যেই না কথা সেই না কাজ, কালাপানির বিলে গিয়ে মাছ ধরবে। রশিদ আর মনির রাতে বিলের উদ্দেশ্যে রওনা দিল। হারিকেন, মাছ ধরার জাল আর একটা পুরনো নৌকা নিয়ে তারা প্রায় ঘন্টাখানেক হেঁটে বিলের কাছে পৌঁছালো। চারিদিকে পিনপতন নীরবতা। একদিকে ঝিঝি পোকার ডাক, অন্যদিকে দূরে শিয়ালের চিৎকার। যেন এক গা ঝমঝমানি পরিবেশ। বাতাসে কিছু একটা পচা গন্ধ যেন ভেসে আসছিল, কিন্তু মনির সেগুলো কিছুই পাত্তা দিলেন না। মনির বলল, দেখছিস
লোকজন মিথ্যা ভয় দেখায়, এখানে তো কিছুই নেই। রশিদ হাসলো। ঠিক বলছিস বন্ধু, আজকে সবাইকে দেখাবো আমরা কত বড় মাছ ধরেছি। তারা নৌকায় উঠে বিলের মাঝখানে চলে গেল। সেখানে জাল ফেলার পরই একটা বড় শব্দ হলো, যেন পানির নিচে কেউ পাথর ছুঁড়ে মেরেছে। প্রথমে তারা ভেবেছিল এটা কোনো বড় মাছের কাজ। মনির উত্তেজিত হয়ে জাল টেনে তুলল। জালে একটা বড় গজার মাছ আটকে ছিল। রশিদ খুশি হয়ে বলল, দেখলি, এখানেই সব বড় বড় মাছ আছে। লোকজন হৃদয়ে ভয় পেয়ে পালায়। কিন্তু ঠিক তখনই বিলের পানি অস্বাভাবিকভাবে নড়তে শুরু করলো। মনে হচ্ছিল পানির নিচ থেকে কেউ ঢেউ তুলছে। রশিদ কিছু মনে না করে জাল ফেলতেই রশিদের হাত আচমকা পানির ভিতর টেনে নিতে চাইল। মনির তাড়াতাড়ি তার হাত ধরে বলল, কি করিস? পানি এত জোরে টানছে কেন? রশিদ আতঙ্কিত হয়ে বলল, আমি জানি না, এমন কিছু অনুভব করিনি আগে। ঠিক তখনই মনির লক্ষ্য করল দূরে বিলের পানির মধ্যে কিছু একটা নড়ছে, কিন্তু সেটা মাছের মতো নয়। এটা যেন একটা সাদা অবয়ব, হালকা কুয়াশার মতো। মনির প্রথমে ভেবেছিল চোখের ভুল। সে চুপচাপ রশিদকে বলল, দেখ তো পানির উপর কিছু ভাসছে কিনা। রশিদ মাথা ঘুরিয়ে বলল, কই, কিছুই তো দেখছি না। কিন্তু মনিরের চোখ সরছিল না। তার মনে হচ্ছিল সেটা আস্তে আস্তে তাদের নৌকার দিকে এগিয়ে আসছে। রশিদ হঠাৎ করে চুপ হয়ে গেল। মনির দেখল রশিদের চেহারা কেমন যেন বদলে গেছে। সে একদম স্থির হয়ে আছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তার চোখ বড় হয়ে গেছে আর ঠোঁটে একটা অদ্ভুত হাসি। মনির চিৎকার করে বলল, রশিদ, তুই ঠিক আছিস? কথা বল। রশিদ ধীরে ধীরে বলল, তুই মাছ ধর, আমি এখানে থাকবো। আমাকে ডাকা হয়েছে। মনির ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কে তোকে ডাকলো? কি বলছিস এসব? রশিদ কিছু বলল না। সে শুধু পানির দিকে তাকিয়ে রইল। পানির নিচ থেকে হঠাৎ করে একটা বিশাল সাদা অবয়ব ফুটে এলো। তার চেহারা ছিল না, কিন্তু মনির নিশ্চিত ছিল যে এটা কোনো মানুষ নয়। সাদা ছায়াটা ধীরে ধীরে রশিদের চারপাশে ঘুরতে লাগলো। মনির চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারছিল না। রশিদ একটা অদ্ভুত আওয়াজ করে বলল, তুই চলে যা, আমাকে ওরা ডাকছে, আমি এখানেই থাকবো, তুই যা, এখান থেকে যা। মনির এবার আর এক মুহূর্তের জন্য অপেক্ষা করলো না। সে নৌকা থেকে পানিতে ঝাঁপ দিল। ঠান্ডা পানির মধ্যে সাঁতার কেটে কোনো রকম পাড়ে এসে পৌঁছালো। মনির কোনোভাবে গ্রামে ফিরে এলো। তার শরীর কাঁপছিল আর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। গ্রামের লোকজন তাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? রশিদ কোথায়? মনির ফ্যাকাশে মুখে বলল, ও আর নেই। কালাপানি বিলে কিছু আছে, ওটা মানুষ না। গ্রামের বয়স্ক লোকেরা মনিরের কথা শুনে বলল, তোমরা বড় ভুল করেছো। ওই বিলে রাতের বেলা কেউ মাছ ধরতে চায় না। অনেক বছর আগে এখানকার এক জেলে পানিতে ডুবে মারা গিয়েছিল। তার আত্মা এখনো বিলের মধ্যে ঘোরাফেরা করছে। সে মাছের লোভ দেখিয়ে মানুষকে টেনে নিয়ে যায়। পরের দিন গ্রামের কিছু সাহসী লোক বিলের কাছে গেল, কিন্তু তারা রশিদের কোনো খোঁজ পেল না। বিলের চারপাশে কিছু পায়ের ছাপ দেখা গেল, কিন্তু সেটা পানির কাছে গিয়ে শেষ হয়ে গিয়েছিল। এরপর থেকে গ্রামে আর কেউ কালা পানির বিলে রাতের বেলা যায়নি। কেউ কেউ বলে রাতের বেলা সেখানে গেলে এখনো রশিদের গলা শোনা যায়, আর পানির উপরে সেই সাদা ছায়াটি ঘুরে বেড়ায়, যেন নতুন শিকার খুঁজছে। বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো
কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আচ্ছা, আপনাকে যদি বলা হয় গভীর রাতে ওই রকম কালা পানির বিলে যাইতে হবে, আপনি কি কালা পানির বিলে রাতে যেতে সাহস করবেন? অবশ্যই জানাবেন। বন্ধুরা, বেশি কথা বলবো না, চলে যাব পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটা পাঠিয়েছেন রশিদুল ইসলাম ভাই, রাজশাহী থেকে পাঠিয়েছেন। বর্তমানে তিনি ঢাকায় থাকেন। তো তিনি ঘটনাটি শুনেছেন তার এক নানুর কাছ থেকে। তিনি ঘটনাটির নাম দিয়েছে ভৌতিক ডাকঘর। বন্ধুরা, নামটা শুনে বুঝতে পারছেন গল্পটা কতটা ভয়ঙ্কর হবে। তো বন্ধুরা, তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ছি। চলুন শুরু করা যাক। ১৯৮৫ সালের এক শীতল সন্ধ্যা, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম যার নাম ছিল কাঁঠাল বাগান। বন্ধুরা, এখানে একটা কথা বলতে চাচ্ছি, কাঁঠাল বাগান নামটা কিন্তু তিনি ছদ্মনাম হিসাবে ব্যবহার করেছে, এটা কিন্তু সঠিক নাম নয়। গ্রামটি তার বিশাল কাঁঠাল গাছের বাগানের জন্য পরিচিত। তবে আরেকটি জিনিসের জন্যও গ্রামটি বিশেষভাবে পরিচিত ছিল, আর সেটা হলো সেই পুরনো ভৌতিক ডাকঘর। শতবর্ষের পুরনো এই ডাকঘর নিয়ে গ্রামের মানুষের মনে কৌতূহলের অভাব ছিল না। ডাকঘরের এক কোণে একটি চিঠি বছরের পর বছর পড়ে আছে। বহুবার পোস্টমাস্টার পরিবর্তন হলেও চিঠিটা কেউ সরায়নি। গ্রামের মানুষ বিশ্বাস করত চিঠিটা সরালে কিছু অমঙ্গল হবে, কারণ এ নিয়ে অনেক অলৌকিক ঘটনা শোনা গেছে। ডাকঘরের পুরনো কর্মচারী কাদের চাচা একবার বলেছিলেন যে চিঠিটার উপরে হাত দিয়েছে সে আর বেশি দিন বাঁচেনি। কাঁঠাল বাগানের স্কুলে রফিক স্যার নামের এক ব্যক্তি সদ্য যোগদান করেছেন। তিনি ঢাকার মানুষ, গ্রামের এই কুসংস্কারগুলোকে মোটেও বিশ্বাস করেন না। শিক্ষিত ও আধুনিক মনোভাব নিয়ে গ্রামে এসেছিলেন তিনি। গ্রামবাসীদের ভিতরে যে ভয় আর কুসংস্কার গেড়ে বসেছে তা তিনি ভাঙতে চান। সেদিন সন্ধ্যায় স্কুল থেকে ফেরার সময় রফিক স্যার ডাকঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আকাশে চাঁদ ছিল না, শুধু জোনাকির আলো আর ঠান্ডা হাওয়ার শো শো শব্দ। তিনি হঠাৎ শুনলেন যেন কোনো একজন ফিস ফিস করে তার নাম ধরে ডাকছে। তিনি থেমে গিয়ে চারদিকে তাকালেন, কিন্তু কাউকে দেখলেন না। কিছু দূর এগোতেই দেখলেন ডাকঘরের সামনে এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে, তার হাতে পুরনো হলুদ রঙের একটি চিঠি। বৃদ্ধা ধীরে ধীরে রফিক স্যারের দিকে এগিয়ে এসে বললেন, এই চিঠিটা তাকে দিয়ে দাও, বহুদিন ধরে অপেক্ষা করছি। রফিক স্যার অবাক হয়ে বললেন, কে, কার কাছে দেব চিঠিটা? বৃদ্ধ কিছু বললেন না, শুধু বললেন, রাত 12টায় এলে নিজেই বুঝতে পারবে। রফিক স্যার আর কোনো কথা বাড়ালেন না, কিন্তু ঘটনাটা তাকে বেশ ভাবিয়ে তুলল। যেহেতু রফিক স্যার একজন সাহসী ব্যক্তি, তাই রাত 12টার সময় রফিক স্যার সাহস করে ডাকঘরে গেলেন। পুরো গ্রাম যখন ঘুমে মগ্ন, অন্ধকারের চারপাশ যেন আরও রহস্যময় হয়ে উঠেছিল। তিনি ডাকঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন সেই চিঠিটা কোনায় ঠিক আগের জায়গাতেই পড়ে আছে। হঠাৎ বাইরে থেকে একটা অদ্ভুত শব্দ শোনা গেল, মনে হলো যেন কেউ হালকা পায়ের আওয়াজে হেঁটে আসছে। রফিক স্যার ঘামতে শুরু করলেন, তার মনে হচ্ছিল কেউ বা কিছু যেন খুব কাছাকাছি আছে। ঠিক 12টা বাজার সাথে সাথে এক তীব্র হাওয়ার ঝাপটা এসে ডাকঘরের দরজা খুলে দিল। রফিক স্যার দেখলেন দরজার সামনে কুয়াশার মতো কিছু একটা জমাট বেঁধে আছে। ধীরে ধীরে সেই কুয়াশা একটি কালো মানুষের আকৃতি ধারণ করলো। দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল। সেই রহস্যময় কুয়াশার মানুষটি ধীরে ধীরে চিঠির কাছে এগিয়ে গেল। হাওয়ার সঙ্গে ভেসে আসা ফিসফিসানির মতো শব্দ শোনা যাচ্ছিল, যেটা ছিল, আমার চিঠি, আমার চিঠি। অবাক হয়ে দেখলেন সেই কুয়াশার মানুষটি চিঠিটা হাতে নিয়ে মিলিয়ে গেল। পরের দিন সকালে গ্রামে আলোড়ন।
রফিক স্যার সেদিন রাতে ভয় আর বিস্ময়ের মধ্যে ছিলেন। পরের দিন সকালে তিনি ঘটনাটি কয়েকজন গ্রামবাসীকে বললেন। তারা শুনে চমকে উঠল। তাদের মধ্যে একজন বলল, আপনার দেখা বিদ্যা নিশ্চয় মাজেদা খালার মতো লেগেছিল। রফিক স্যার বললেন, হ্যাঁ, তবে মাজেদা খালাটা কি? তখন তারা জানালো, মাজেদা খালা ২০ বছর আগে মারা গেছেন। জীবদ্দশায় তিনি একজনের জন্য চিঠি লিখেছিলেন, তবে চিঠিটা কখনো পাঠানো হয়নি, কারণ তিনি যে ঠিকানায় চিঠি পাঠাতে চেয়েছিলেন সেই মানুষটিও তার আগেই মারা গিয়েছিলেন। গ্রামের মানুষ বিশ্বাস করত মাজেদা খালার আত্মা এখনো অপেক্ষা করছে চিঠিটা তার প্রিয়জনের কাছে পৌঁছে দেওয়ার জন্য। রফিক স্যার অনেক চেষ্টা করেও সেই চিঠিটার রহস্য উদ্ঘাটন করতে পারেনি। তিনি শুধু জানতেন রাতের এই ঘটনা সত্যি ঘটেছিল, কিন্তু কিভাবে? কুয়াশার সেই মানুষটি বা কে ছিল, আর চিঠিটা কোথায় গেল? গ্রামের মানুষ এই ঘটনার পর আরও ভয় পেতে শুরু করল। কেউ আর ডাকঘরের কাছে রাতের বেলা যেতে সাহস করত না। রফিক স্যার আর কখনো একা সেখানে যায়নি। ধন্যবাদ বন্ধুরা, গল্পটি এতক্ষণ শোনার জন্য। বন্ধুরা, এই গল্পটা হয়তো এক অন্ধকারময় গ্রামের অতি প্রাকৃতিক ঘটনার সংমিশ্রণ, তবে এমন ঘটনা আমাদের চারপাশে আকর্ষণ তৈরি করে। এটা আমাদের মনের প্রশ্ন জাগায়, প্রকৃতির বাইরে কি সত্যি কিছু আছে যা আমরা বুঝতে পারি না? অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমরা পরবর্তী ঘটনায় যাব। ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার নাম এবং কোথা থেকে পাঠিয়েছেন সেটাও উল্লেখ করেন নাই, শুধু ঘটনাটি পাঠিয়েছেন। তো যাই হোক, আমাদের ঘটনাটি দরকার, তিনি ঘটনাটি পাঠিয়েছেন। ঘটনাটির নাম তিনি দিয়েছেন ভুতুরে গ্রাম। তো বুঝতে পারছেন, এটা একটা গ্রামের ঘটনা। অনেকে গ্রামের ঘটনা শুনতে ভালোবাসেন। তো আজকে গ্রামের ঘটনা আমরা এর আগেও একটা পড়েছি, তো এখন একটা পড়ব। তো ভুতুরে গ্রাম ঘটনাটি আমরা পড়ব। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। তো চলুন শুরু করা যাক। গভীর রাত, অমাবস্যার রাত। গ্রামের প্রতিটি ঘর আলোহীন, অন্ধকারে নিমজ্জিত। কেবল গ্রামের বাইরের দিক থেকে কুকুরের গা ছমছমে ঘেউ ঘেউ শোনা যায়। চারপাশে শূন্যতা যেন কেমন ভয়ঙ্কর হয়ে ওঠে। শুধু একটি বাড়ি আলোকিত, রহমত আলীর বাড়ি। তবে সে রাতে রহমত আলী কোনো কিছুর তোয়াক্কা না করে একা বারান্দায় বসেছিল। তার পাশের ঘরগুলোর মধ্যে তার স্ত্রী ও সন্তানেরা গভীর ঘুমেছিল, কিন্তু রহমত আলী কিছুতেই ঘুমাতে পারছিল না। আজ রাতটা অন্যরকম রাত। বারবার তার মনের মধ্যে একটি অস্থিরতা ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ মাঝরাতে সে শুনতে পেল দূর থেকে এক অদ্ভুত পায়ের শব্দ। কিছুক্ষণের মধ্যে সেটা আরও স্পষ্ট হতে লাগলো। কেউ যেন এগিয়ে আসছে। রহমত বারবার তার ঘড়ি দেখল। রাত তখন ৩টা। সে কৌতূহলী হয়ে উঠল, কে হতে পারে এত রাতে? কে ওখানে? রহমত ডাকল, কিন্তু কোনো উত্তর এলো না। পায়ের শব্দটি আরও কাছাকাছি আসছে। রহমত মনস্থির করে ভাবল, যদি কেউ বিপদে পড়ে থাকে তাহলে তাকে সাহায্য করা উচিত। তবে সেই মুহূর্তে তার ভয়ও লাগছিল। কে আসছে এমন রাতে? তার মনের মধ্যে এক ধরনের অস্বস্তি বিরাজ করতে লাগলো। পাশের দিক থেকে তখন এক অচেনা মানুষের মুখ দেখা দিল। লোকটির পোশাক ছিল ছেঁড়া ফাটা, চোখ জোড়া উজ্জ্বল, যেন একবার অস্বাভাবিক। তার উপস্থিতি রহমতের বুকের মধ্যে ভয় তৈরি করল। আপনি কে? রহমত জিজ্ঞাসা করল। লোকটি কোনো কথাই বলল না, তার দিকে মূর্তির মতো তাকিয়ে রইল শুধু। রহমতের মনে তখন সন্দেহ ও আতঙ্ক বাড়তে থাকল। আপনার কি কিছু দরকার? রহমত আবার প্রশ্ন করল। লোকটি এমন অদ্ভুত হাসি দিল, সেই হাসির মধ্যে কোনো মানবিকতা ছিল না। তার গলার স্বর ছিল একেবারে শীতল এবং ভারী।
আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে পথটা দেখিয়ে দেবেন? লোকটি বলল। রহমত একটু চিন্তা করে বলল, আপনাকে সাহায্য করব, কিন্তু কোথায় যেতে হবে সেটা আগে জানতে হবে না? কিন্তু সেই লোকটি স্থির হয়ে দাঁড়িয়েছিল, কোনো সাড়া দিচ্ছিল না। রহমত কিছুক্ষণ অপেক্ষা করে বলল, আপনি কোথা থেকে এসেছেন? লোকটি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি এসেছি এমন এক জায়গা থেকে যেখান থেকে ফিরে আসা যায় না। এই কথা শুনে রহমতের রক্ত হিম হয়ে গেল। সে একেবারেই বিশ্বাস করতে পারছিল না। আপনি কি বলছেন? রহমত বলল। তার বুকের ভিতর শীতল স্রোত বয়ে যাচ্ছিল। তখন লোকটি একটু এগিয়ে এসে রহমতের দিকে তাকিয়ে বলল, তোমাদের গ্রামের সবাই কিভাবে এত নিশ্চিন্তে ঘুমায় জানো? কেন? রহমত অবাক হয়ে প্রশ্ন করল। লোকটি বলল, কারণ তারা জানে না এই গ্রামের মাটি এত কালো কেন, জানে না এই মাটির নিচে কত মানুষ আজও ঘুমিয়ে আছে। রহমতের পুরো শরীর যেন শীতল হয়ে গেল। সে আরো ভয় পেয়ে গেল। আপনি কে? আপনি কি বলছেন এগুলো? রহমত বলল। লোকটি তখন কোনো উত্তরই দিল না, কেবল রহমতের দিকে গভীরভাবে তাকিয়েই রইল। এরপর আচমকায় এক মুহূর্তে লোকটি মাটির সঙ্গে মিশে গেল, যেন অদৃশ্য হয়ে গেল। রহমত অদ্ভুতভাবে শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। তার মনের মধ্যে নানা প্রশ্ন ঘুরতে লাগলো, তবে কোনো উত্তর সে খুঁজে পেল না। পরের দিন সকালে রহমত তার স্ত্রীকে সব কথা খুলে বলল। তার স্ত্রী প্রথমে বিশ্বাস করতে চাইল না, তবে রহমতের ভয়ানক চেহারা থেকে সে বুঝল কিছু তো একটা হয়েছে। গ্রামের মুরব্বিদের কাছে রহমত সব খুলে বলল। তারা শুনে চিন্তিত হয়ে পড়ল। গ্রামের পুরনো কিছু গল্প নিয়ে আলোচনা শুরু হলো। তাদের একজন বলল, এই গ্রামটা আসলে অভিশপ্ত। আমাদের পূর্বপুরুষেরা বলতো এখানে এক সময় এক জমিদার রাজত্ব করত। সে এতটাই নিষ্ঠুর ছিল যে গ্রামের মানুষদের অত্যাচার করে মেরে ফেলতো। তাদের মৃতদেহগুলো গ্রামের মাটিতে পুঁতে রাখত। সেই মৃত আত্মাগুলো আজও শান্তি পায়নি। রহমত বুঝতে পারল গত রাতে সে হয়তো সেই আত্মাদেরই একজনকে দেখেছে। রহমত মুরব্বিদের থেকে শোনা গল্পগুলো ভেবে পুরো দিন ভীত হয়ে রইল। তার স্ত্রীর অনুরোধে সে মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে কথা বলল। ইমাম সাহেব সব শুনে গভীরভাবে চিন্তা করলেন। এই গ্রামে কিছুমাত্র অশুভ শক্তি থাকতে পারে। ইমাম সাহেব বললেন, তবে এক কাজ করো, রাতে ঘুমানোর আগে সব সময় দরগা শরীফের পানি দিয়ে অজু করো আর সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ঘুমাবে। রহমত ইমাম সাহেবের কথা মেনে নিল, কিন্তু তার মন থেকে ভয় কিছুতেই যেতে চাইছিল না। দিন যত গড়াচ্ছিল রহমতের ভয়ও যেন আরো বাড়তেছিল। পরের রাতে রহমত আবার সেই বারান্দায় বসেছিল। আজও অমাবস্যার রাত, চারিদিকে যেন আরো বেশি অন্ধকার। রহমতের মনে হচ্ছিল কিছু একটা তাকে দেখছে। হঠাৎ সে তার বাড়ির উঠানে একটি অদ্ভুত চিহ্ন দেখতে পেল। মাটি কেমন যেন খুঁড়ে রাখা হয়েছে, যেন কেউ সেখানে কিছু পুঁতে রেখেছে। রহমত টর্চ জ্বালিয়ে দেখল মাটি রক্তে লাল। তার শরীর অবশ হয়ে এলো। কি করবে বুঝতে পারল না। তখনই পাশের কক্ষ থেকে তার মেয়ের কান্নার আওয়াজ শুনল, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও। রহমত দৌড়ে মেয়ের ঘরে গেল। সেখানে গিয়ে দেখল তার মেয়ে ঘুমের মধ্যে অস্বাভাবিকভাবে কাঁপছে। মুখে কথা নেই, চোখ ফাঁকা, যেন সে ভয়ঙ্কর কিছু দেখছে। রহমত তাকে ঝাঁকিয়ে জাগানোর চেষ্টা করলো, কিন্তু সে জাগলো না। তখনই ঘরের বাতি কেঁপে উঠল। চারিদিকে হিম শীতল বাতাস বইতে শুরু করলো। সেই অদ্ভুত লোকের হাসির আওয়াজ আবার শুনতে পেল রহমত। পরের দিন সকালে
রহমত পুরো ঘটনা আবারও গ্রামের মুরব্বিদের জানালো। তারা বলল, গ্রামে অনেক দিন ধরে এমন ঘটনা ঘটেনি, তবে মনে হচ্ছে এটা কোনো ভয়ঙ্কর আত্মার কাজ। আমাদের গ্রামের মাটি অভিশপ্ত, এটা সবাই জানে। গ্রামের আরও কিছু লোক জানালো, গত কিছুদিন ধরে তারা অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছে। কেউ কেউ রাতে পায়ের শব্দ শুনেছে, কেউ দেখেছে ছায়ার মতো কিছু একটা। তারা সিদ্ধান্ত নিল গ্রামে একটা বড় মাপের মিলাদ পড়ানো হবে। এভাবে অভিশাপ দূর করার চেষ্টা করা হবে। গ্রামের সবাই মিলে মিলাদ পড়ল। পুরো দিন জুড়ে দোয়া মাহফিল চলল। তবে রাতের বেলা কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। গ্রামের বাতিগুলো হঠাৎ নেভে গেল, কারোর দরজা জানালা আপনা আপনি খুলে গেল। রহমত তখন তার ঘরে পরিবারের সাথেই ছিল। হঠাৎ জানালার বাইরে থেকে সেই লোকটিকে আবারও দেখতে পেল। লোকটি মাটি থেকে উঠে আসছে, যেন তার পায়ের নিচে আর কোনো শক্তিই নেই। লোকটি চিৎকার করে বলল, তোমরা আমাদের শান্তি কেড়ে নিচ্ছ কেন? হঠাৎ ঘরের মধ্যে একটা বাতাসের দমকা হাওয়া প্রবেশ করলো। এক ভয়ঙ্কর আওয়াজ পুরো ঘর কাঁপিয়ে দিল। রহমতের স্ত্রী এবং সন্তানেরা আতঙ্কে কাঁদতে লাগলো। রহমত আর মুরব্বীরা সিদ্ধান্ত নিল গ্রামের অতীত খুঁজে বের করতেই হবে। তারা পুরনো দলিল দস্তাবেজ ঘাঁটতে শুরু করলো। প্রাচীন গ্রাম্য গল্প আর ইতিহাসের মধ্যে লুকানো তথ্যগুলোর উপর নজর দিল। একদিন সন্ধ্যাবেলা রহমত একটি পুরনো পুস্তক খুঁজে পেল, যার মধ্যে ছিল জমিদারের ইতিহাস। একজন বৃদ্ধ লোক জানালো, এই জমিদার ছিল অত্যন্ত নিষ্ঠুর। তার রাজত্বের সময় গ্রামের মানুষের উপর একের পর এক অত্যাচার চালানো হতো। সেই জমিদারের মৃত্যুর পরও তার প্রাসাদে অদ্ভুত ঘটনা ঘটতে থাকত। কিছুদিন পর সেই প্রাসাদ ধ্বংস হয়ে যায়, কিন্তু লোকমুখে শোনা যায় তার অত্যাচারে নিহিত আত্মারা শান্তি পায়নি। রহমত বুঝতে পারল এই জমিদারের আত্মাই এখন তাকে আক্রমণ করেছে। আরও একটি তথ্য পাওয়া গেল, রহমতের বাড়ি যেখানে, সেখানেই ছিল জমিদারের পুরনো কারাগার। সেই কারাগারে অগণিত মানুষকে হত্যা করা হয়েছিল। রহমত এবার নিশ্চিত হলো যে তার বাড়ির ভূমি এসব আত্মাদের জন্য একটি শ্মশান ক্ষেত্র। রহমত বুঝতে পারল এই জমি যতক্ষণ না পবিত্র করা হচ্ছে ততক্ষণ এই অভিশাপ যাবে না। তাই রহমত আলী এক রাতে একা ইমাম সাহেবের নির্দেশ মোতাবেক ইমাম সাহেবের নির্দেশকৃত জায়গায় গেলেন। সেখানে গিয়ে কোরআনের আয়াত পড়া শুরু করলেন। হঠাৎ বাতাস বন্ধ হয়ে গেল, চারিদিকে পিনপতন নীরবতা। রহমত একা মুহূর্তের জন্য শঙ্কিত হয়ে গেল, কিন্তু সে তার দৃঢ় সংকল্প থেকে এক বিন্দু পিছু হটল না। একটি অন্ধকার ছায়া তার সামনে এসে দাঁড়ালো। সেই ছায়া ভয়ঙ্কর কণ্ঠে বলল, তুই কেন এখানে এসেছিস? রহমত সাহস করে বলল, তোমরা যা কিছু করছো তা বন্ধ করো। এই গ্রামে আর কোনো অভিশাপ চলবে না। ছায়াটি হাসতে লাগলো। সে বলল, তোমাদের মতো মানুষ আমাদের কিছুই ক্ষতি করতে পারবে না। রহমত আয়াত পড়া চালিয়ে যেতে লাগলো। ধীরে ধীরে সেই ছায়াটি আরো ছোট হতে লাগলো। রহমত তার দিকে এগিয়ে গেল এবং মাটি থেকে একটি পুরনো লোহার বাক্স খুঁজে পেল। বাক্স খুলে সে দেখল সেখানে জমিদারের একটি পুরনো কঙ্কাল এবং কিছু তাবিজ কবজ ছিল। ইমাম সাহেব তাকে বলেছিলেন এই জিনিসগুলোকে দূরিয়ে পবিত্রভাবে মাটি চাপা দিতে। বক্সটিকে মসজিদের ইমামের সাহায্যে অন্য জায়গায় মাটি চাপা দেওয়া হলো। এরপর গ্রামে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। রহমত এবং গ্রামের মানুষ বিশ্বাস করল জমিদার এবং তার অত্যাচারে নিহিত আত্মারা অবশেষে শান্তি পেয়েছে। গ্রামের মধ্যে অশুভ শক্তির ছায়া কাটিয়ে উঠল। রহমত এখন শপথ নিয়েছিল সে আর কখনো ভয় পাবে না।
রহমত এবং গ্রামের মানুষ শিখল যে কোনো ভৌতিক ঘটনা এবং অভিশাপের মোকাবেলা সাহস এবং একতার মাধ্যমে সম্ভব। তাদের সাহসিকতা, একতা এবং বিশ্বাস ছিল তাদের শক্তির মূল উৎস। তারা জানতো অতীতের অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব, তবে তার জন্য প্রয়োজন দৃঢ় মানসিকতা এবং সত্যর প্রতি বিশ্বাস। ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা।